আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত আমাদের বায়োলজি ক্লাসে। আজকে আমরা আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় এর কিছু টপিক পড়ব। সেটা হচ্ছে প্রোটোপ্লাজম ও অঙ্গাণু। এর মধ্যে আমরা আজকে দুইটা অঙ্গাণু পড়ব, সেটি হচ্ছে রাইবোসোম এবং লাইসোসোম। তো আমরা শুরু করি আমাদের লেকচার। আচ্ছা, তো সাইটোপ্লাজমটা আসলে কি, এটা আমাদের জানা খুব জরুরি। সাইটোপ্লাজমটা কি? তো সাইটোপ্লাজম, খেয়াল করো, সাইটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসের বাইরে, অর্থাৎ এটা নিউক্লিয়াস ব্যতীত বা নিউক্লিয়াস ছাড়া। আমরা সাইটোপ্লাজমকে কাউন্ট করব কি নিউক্লিয়াস ছাড়া। নিউক্লিয়াসের বাইরে কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় যে অংশ, খেয়াল করো। তার মানে এখানে আসলে কোন কোন জিনিসটা সাইটোপ্লাজমের মধ্যে আসছে। প্রোটোপ্লাজমটাকে আমরা প্রোটোপ্লাজম থেকে যদি আমরা নিউক্লিয়াসটাকে সরিয়ে ফেলি, তাহলে যে অংশটা থাকে সেটাকে আমরা সাইটোপ্লাজম বলবো। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াসের বাইরে কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় যে অংশ, সেটাকে আমরা বলবো সাইটোপ্লাজম। এখানে সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজমের মধ্যে এটাই পার্থক্য যে নিউক্লিয়াসটা সহ যখন এই পুরো অংশ, সেটাকে আমরা বলবো প্রোটোপ্লাজম। নিউক্লিয়াসটাকে সরিয়ে ফেলি, তাহলে সে বাকি অংশগুলো থাকে যেখানে রয়েছে অঙ্গাণু সমূহ, এগুলোকে আমরা বলবো সাইটোপ্লাজম। আচ্ছা, এরপরে আসি মাতৃকা ও অঙ্গাণু। তো সাইটোপ্লাজমের মাতৃকা আছে। যে উপাদানের মধ্যে সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গাণুগুলো, কোষীয় যে অঙ্গাণুগুলো আছে, এই অঙ্গাণুগুলো ছড়ানো ছিটানো থাকে বা অবস্থান করে, এটাকে আমরা কি বলছি? মাতৃকা, সাইটোপ্লাজমীয় মাতৃকা। এই সাইটোপ্লাজমীয় মাতৃকা হচ্ছে সাইটোপ্লাজমের ভিত্তি পদার্থ। এটা কি ভিত্তি পদার্থ? এটা আমাদের একটু জানা লাগবে, একটু মনে রাখা লাগবে। সাইটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজমীয় মাতৃকা, এই মাতৃকাগুলো হচ্ছে সাইটোপ্লাজমের ভিত্তি পদার্থ। ওকে, এরপরে আসি যে ভৌত গঠন। দেখো, যেহেতু আমরা দেখলাম যে সাইটোপ্লাজমের মধ্যে কি কি থাকে, দুইটা অংশ থাকে, মাতৃকা এবং অঙ্গাণু। আমরা মাতৃকা সম্পর্কে জেনে ফেলেছি এবং এটাও জেনেছি যে এটা হচ্ছে সাইটোপ্লাজমের এটা হচ্ছে সাইটোপ্লাজমের ভিত্তি পদার্থ। এরপরে আসি এটার ভৌত গঠনটা। ঠিক আছে, তো ভৌত গঠনটা আসলে দেখতে কেমন, বাইরে থেকে ভৌত কাঠামোটা কেমন? তো দেখো, খেয়াল করো, এটা হচ্ছে অর্ধতরল। এটা কেমন? অর্ধতরল। এটা তরল না, আবার যে সলিড তাও না, এটা হচ্ছে অর্ধতরল একটা পদার্থ। এটা হচ্ছে দানাদার। এখানে দানা আমরা কি দেখতে পাবো? দানা উপাদান দেখতে পাবো, অর্থাৎ এই উপাদানটা হচ্ছে দানাদার। ঠিক আছে, এটা হচ্ছে দানাদার এবং অর্ধ স্বচ্ছ। এটা পুরোপুরি স্বচ্ছ নয়, আবার পুরোপুরি ঘোলাও নয়, এটা হচ্ছে অর্ধ স্বচ্ছ। তো এই প্রত্যেকটা বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। অর্ধ স্বচ্ছ। এরপরে দেখো সমধর্মী, মানে এই যে সাইটোপ্লাজমের যে মাতৃকা রয়েছে বা উপাদানটা রয়েছে, এটা সমধর্মী। প্রত্যেকটা অংশের ধর্ম একই রকম, এটাকে বলা হচ্ছে সমধর্মী। এরপরে দেখো কলোয়েডাল। ওই যে তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম কলোয়েডাল, আসলে এটা যোবনও না, আবার এটা অধক্ষেপণও না, এই দুইটার মাঝামাঝি একটা অবস্থা। যোবন এবং অধক্ষেপ এর মাঝামাঝি অবস্থা, এর মিডল একটা স্টেপ, এর মাঝের অবস্থা। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা দেখি যে এই বৈশিষ্ট্যগুলো আমাদের জন্য আসলেই গুরুত্বপূর্ণ। যে সাইটোপ্লাজমের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু এমসিকিউতে আসে যে সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য নয় কোনটি, বা সাইটোপ্লাজম আসলে কোন ধরনের নয়, কোনটা সঠিক নয় সাইটোপ্লাজম সম্পর্কে। দেখো, এটা অর্ধতরল, দানাদার, অর্ধস্বচ্ছ, সমধর্মী এবং কলয়েডাল। এটা অর্ধতরল, দানাদার, অর্ধস্বচ্ছ, সমধর্মী এবং কলয়েডাল। ওকে, এরপরে আসি যে এইচ.এ. লার্ডি ইনি কি করেছিলেন? সাইটোসোল নামকরণটা করেছিলেন। এটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। এইচ.এ. লার্ডি উনি সাইটোসোল নামকরণটা করেছেন। খেয়াল করো, সাইটোসোলই কিন্তু মাতৃকা। মাতৃকা যে বললাম না আমরা, সাইটোপ্লাজমের মাতৃকা, একেই বলা হচ্ছে সাইটোসোল। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো এক্টোপ্লাজম। আমরা কয়েকটা টার্ম পড়বো এখানে, এগুলা ইম্পর্টেন্ট। এক্টোপ্লাজম, এন্ডোপ্লাজম এবং টোনোপ্লাস্ট। দেখো, এক্টোপ্লাজমটা কি, আসলে কোন অংশটাকে এক্টোপ্লাজম বলা হচ্ছে? একটু দেখো যে ঘন
এটা কেমন হবে? ঘন, কম দানাদার এবং বহিস্থ শক্ত অঞ্চল। খেয়াল করো, একটু, একটু মানে কি? একটু মানে বহিস্থ, একটু মানে কি? বহিস্থ, বাইরের। অর্থাৎ এই সাইটোপ্লাজমের যে অংশটা বাইরে থাকে, যে অংশটা বাইরের দিক দিয়ে থাকে, ওইটাকে আমরা কি বলবো? এক্টোপ্লাজম। যেমন আমরা যদি দেখাতে চাই, এই অংশটা, বাইরের অংশটাকে আমরা বলবো এক্টোপ্লাজম। ঠিক আছে, এই বাইরের অংশটা হবে এক্টোপ্লাজম, এটাকে আমরা বলছি এক্টোপ্লাজম। খেয়াল করো, এটা কিন্তু ঘন, এটা কি হবে? ঘন। এটা হবে কম দানাদার, অর্থাৎ দানাদার উপাদান এখানে কম পরিমাণে থাকবে এবং বহিস্থ শক্ত অঞ্চলে, এই অঞ্চলটা কেমন হবে? শক্ত হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এই অঞ্চলটাকে বলবো একটো, একটো মানে বাইরে, প্লাজম মানে সাইটোপ্লাজমের বাইরে। ঠিক আছে, এক্টোপ্লাজম, এক্টোপ্লাজম। এরপরে দেখো এন্ডোপ্লাজম, এন্ডোপ্লাজম। তাহলে বুঝতেই পারছো যে সাইটোপ্লাজমের তাহলে ভেতরের যে অংশটুকু সেটুকু হবে এন্ডোপ্লাজম। তাহলে ভেতরের অংশটা কি হবে? এন্ডোপ্লাজম। দেখো, তাহলে ভেতরের এই যে অংশটা, ভেতরের অংশটা, তাহলে এগুলোকে আমরা বলবো, ভেতরের যে অঞ্চল সেটাকে আমরা বলবো এন্ডোপ্লাজম, এন্ডোপ্লাজম। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো যে আমাদের এক্টোপ্লাজম, এন্ডোপ্লাজম, এন্ডোপ্লাজমটা কি? এটা হবে ঠিক এটার উল্টা, ঠিক এটার উল্টো, এক্টোপ্লাজমের উল্টো। দেখো, কম ঘন, অর্থাৎ এটা একটু তরল, একটু তরল ধরনের। তারপরে এটা হবে দানাদার, অর্থাৎ এখানে অনেক দানাদার উপাদান উপস্থিত থাকবে। তারপরে দেখো যে ভেতরের নরম অঞ্চল, এই অঞ্চলটা কেমন? নরম, ভেতরের নরম অঞ্চল। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো আরেকটা টার্ম, সেটা হচ্ছে টনোপ্লাস্ট। সেটা কি? টনোপ্লাস্ট। তো টনোপ্লাস্টটা আসলে কোন উপাদানটাকে আমরা বলছি বা কোন অংশটাকে আমরা টনোপ্লাস্ট বলছি? তো একটু খেয়াল করো, মনে করো যে এটা একটা কোষ। তো কোষের ভিতরে কি আছে? ভ্যাকিউল থাকে বা কোষ গহ্বর থাকে, তাই না? আমরা কি জানি যে কোষের মধ্যে ভ্যাকিউল থাকে। তো ভ্যাকিউল উদ্ভিদ কোষে খুব বড় আমরা দেখতে পাই, বড় আকারের হয়ে থাকে, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে এটা কেমন? ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণে থাকতে পারে, আবার কোনো কোনো প্রাণী কোষে নাও থাকতে পারে। তো যাই হোক, এই ভ্যাকিউল, এই ভ্যাকিউলের চারিপাশে, এই ভ্যাকিউলের চারিপাশে যে সাইটোপ্লাজমটা থাকে একটা পর্দা হিসেবে, পর্দার গায়ে এই যে সাইটোপ্লাজমটা থাকে, এই অংশটাকে কি বলা হচ্ছে? টনোপ্লাস্ট। এই অংশটাকেই বলা হচ্ছে টনোপ্লাস্ট, টনোপ্লাস্ট। তাহলে আমাদের তিনটা টার্ম, একটু, তাহলে একটু প্লাজম, এন্ডোপ্লাজম এবং টনোপ্লাস্ট, এই তিনটা টার্মই আমাদের জন্য অনেক ইজি হবে। আমরা একসাথে পড়ে ফেলেছি, যেহেতু ওয়ার্ড তিনটা একটু কাছাকাছি, আমরা একটু একসাথে পড়লে আমাদের জন্য খুব ইজি হয়। এবং এখানে খুবই সূক্ষ্ম পার্থক্য, এই পার্থক্যটা শুধু আমাদের মাথার মধ্যে নিলেই হবে। দেখো, একটো মানে বাইরে, আমরা বুঝতে পারবো এটা বাইরের একটা স্তর, সাইটোপ্লাজমের বাইরের অংশ, অর্থাৎ যেটা একটু প্রাচীর, কোষ ঝিল্লির প্রাচীর ঘেঁষে থাকে, সেই অংশটাই হচ্ছে এক্টোপ্লাজম। এন্ডো তাহলে ভেতরের অংশটুকু এন্ডোপ্লাজম, আর যেটা টনোপ্লাস্ট সেটা হচ্ছে কোষ গহ্বরের চারিপাশে যে সাইটোপ্লাজমীয় অংশ থাকে সেটাকে বলছে টনোপ্লাস্ট। ঠিক আছে, ওকে। এরপরে দেখো আমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব, খেয়াল করো যে যেহেতু এটা অর্ধতরল, যেহেতু এটা অর্ধতরল, দানাদার, অর্ধস্বচ্ছ, সমধর্মী, কলয়েডাল, এবং কলয়েডাল বলেছি দ্রবণ এবং অর্ধক্ষেপ এই দুইটার মাঝামাঝি একটা অবস্থা, তার মানে এই সাইটোপ্লাজমটা পুরোপুরি তরল নয়। অর্থাৎ আমরা জানি পানি, পানি কেমন? খুবই পাতলা, কিন্তু সাইটোপ্লাজমটা হচ্ছে দানাদার এবং এখানে কিছু উপাদান উপস্থিত আছে, তার মানে এটা একটু ঘন হবে অবশ্যই। তাহলে দেখো আপেক্ষিক গুরুত্ব, অর্থাৎ আমরা এটাকে ঘনত্ব হিসেবেও বলতে পারি যে আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি, অর্থাৎ সাইটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি। তোমরা একটু খেয়াল করবে যে যেই সকল পদার্থ পানির তুলনায় একটু বেশি ঘন, সেগুলোকে আমরা বলবো আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি। সুতরাং আমরা বলতে পারি যে এর আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা, যেহেতু এটা ঘন, দানাদার, এজন্য আমরা এটাকে বলছি পানি অপেক্ষা বেশি এর আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, তো এইটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এরপরে চলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সমূহ, সাইটোপ্লাজমীয়
অঙ্গাণুসমূহ। আমরা সাইটোপ্লাজম কি, সাইটোপ্লাজমের বিভিন্ন অংশ এগুলো পড়ে ফেলেছি। এখন দেখো সাইটোপ্লাজমীয় অঙ্গাণুসমূহ। তাহলে যে আমরা এটাকে সংজ্ঞায়িত করব কিভাবে, অঙ্গাণুসমূহকে আমরা সংজ্ঞায়িত করব কিভাবে? তাহলে বলতে পারি যে সকল অঙ্গাণু সাইটোপ্লাজমের কোষের সাইটোপ্লাজমে উপস্থিত থেকে জৈবিক কাজ সম্পাদন করে, জৈবিক কাজ সম্পাদন করে, সেগুলোকেই আমরা কি বলবো, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ঠিক আছে, তাহলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর আমরা উদাহরণ কি কি দিতে পারি? দেখো সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর উদাহরণ অনেক আছে, তাই না? যেমন আমরা কোষের পাওয়ার হাউস, যেমন মাইটোকন্ড্রিয়া, তারপরে আমরা বলতে পারি যে উদ্ভিদের যে গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু প্লাস্টিড, তারপর বলতে পারি লাইসোজোম, রাইবোজোম ইত্যাদি, তাই না? এছাড়াও আমরা অনেক অঙ্গাণু দেখতে পাই। ওকে, এখন আমরা দেখি যে সাইটোপ্লাজমের কাজ, আসলে সাইটোপ্লাজমের কাজটা কি, সাইটোপ্লাজমের কাজ কি? দেখো কাজ আমাদের পড়তে হবে, আমরা যখন অঙ্গাণু বা আমরা যে কোনো অংশই পড়ি না কেন, আমাদের আসলে কাজটাই দরকার। যে এই অঙ্গাণুটা ঠিক আছে আমরা গঠন করব, আমরা কিছু ক্ষেত্রে আবিষ্কারও করব, কিন্তু আমরা কাজ সম্পর্কে ধারণা নিব যে আসলে সাইটোপ্লাজমের কাজটা কি, এটা আমাদের কোষের মধ্যে থাকে কেন এটা আসলে বানানো হয়েছে কেন, তো এই কাজটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো কাজ দেখো, সাইটোপ্লাজমের কাজ কি? ক্ষুদ্রাঙ্গ ধারণ করা। তো ক্ষুদ্রাঙ্গ দেখো, এই যে এগুলো হচ্ছে অঙ্গাণু, কোষের অঙ্গাণু সহ বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ। তো সাইটোপ্লাজম কি করে? এই ক্ষুদ্রাঙ্গগুলোকে ধারণ করে, অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে এই ক্ষুদ্রাঙ্গগুলো উপস্থিত থাকে। ঠিক আছে, এরপরে আসো সাইটোপ্লাজমীয় মাতৃকায়, এরপরে আসো জৈবিক কাজ। যেহেতু অঙ্গাণুগুলোই সমস্ত জৈবিক কাজ বা ক্রিয়াকলাপ করে থাকে, সম্পাদন করে থাকে কোষের লেভেলে, ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে সাইটোপ্লাজম কি করে? জৈবিক কাজ সম্পাদন করে। ঠিক আছে, সাইটোপ্লাজম কি করে? জৈবিক কাজ সম্পাদন করে। ওকে, এরপরে আসে যে পিএইচ নিয়ন্ত্রণ, অর্থাৎ কোষের পিএইচ একটা গুরুত্বপূর্ণ উপাদান বা কোষের পিএইচ একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই পিএইচ নিয়ন্ত্রণ করাটা খুবই জরুরি। ঠিক আছে, কোষের স্বাভাবিক কাজ করার জন্য তো পিএইচ নিয়ন্ত্রণ করাও হচ্ছে সাইটোপ্লাজমের একটি কাজ। ওকে, এরপরে দেখো উত্তেজনায় সাড়া দেন। যেহেতু এটা জীবের কোষের মধ্যে সাইটোপ্লাজম উপস্থিত থাকে, সুতরাং অবশ্যই এটা কি করবে? বিভিন্ন পরিবেশের বাহ্যিক যে উদ্দীপনা আছে, উদ্দীপনায় এটা সাড়া দেবে। এরপরে আসো পানি পরিশোষণ, অর্থাৎ সাইটোপ্লাজমটাকে কি বলেছিলাম আমরা? কলোয়েডাল। তো কলোয়েডালের আরেকটা ধর্মই হচ্ছে যে এটা পানি পরিশোষণে সহায়তা করবে। ঠিক আছে, কলোয়েডাল জাতীয় উপাদান, তাহলে এটা কি করবে? পানি পরিশোষণে সাহায্য করবে। আবর্তন, অর্থাৎ আমরা দেখেছিলাম যে প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম কি করতে পারে? ঘুরতে পারে, আবর্তন করতে পারে। ঠিক আছে, এরা এক জায়গায় থাকে না, এটা নিউক্লিয়াস যদি হয় তাহলে এই প্রোটোপ্লাজমগুলো কি করতে পারে? ঘুরতে পারে। ঠিক আছে, প্রোটোপ্লাজম ঘুরতে পারে বা সাইটোপ্লাজম ঘুরতে পারে। তো এটা কি হতে পারে? আবর্তন হতে পারে বা সাইক্লোসিস, যেটা আমরাকে বলছি সাইক্লোসিস হতে পারে। ওকে, এরপরে আসো যে সাইটোপ্লাজমের রাসায়নিক উপাদান। সাইটোপ্লাজমের আমরা কাজ করে ফেললাম, ভৌত উপাদান করেছি। সাইটোপ্লাজমের রাসায়নিক উপাদান, এখানে কি কি উপাদান উপস্থিত থাকে খেয়াল করো। জৈব এবং অজৈব দুই ধরনের উপাদানই এখানে উপস্থিত থাকে। ঠিক আছে, তো যে উপাদানগুলো জৈব সেগুলো আমরা একটু জানি, আমরা সবাই জানি সেগুলো কি। দেখো যে জৈব উপাদান, জৈব যদি বলি তার মানে জৈব উপাদানের মধ্যে কি কি পড়বে খেয়াল করো। কার্বোহাইড্রেট পড়বে, তারপরে আর কি পড়বে একটু বলো? প্রোটিন পড়বে। আমাদের যে খাদ্যের উপাদান তিনটা আছে না, মূল খাদ্য উপাদান, তো সেগুলো আমাদের মাস্ট উল্লেখ করতে হবে। কার্বোহাইড্রেট, প্রোটিন এবং আরেকটা কি? লিপিড। তাহলে এই উপাদানগুলো থাকবে। তাছাড়া কি থাকবে? এনজাইম এক ধরনের প্রোটিন, এনজাইম
তারপর আর কি থাকতে পারে, আর বিভিন্ন ধরনের ভিটামিন থাকতে পারে, ঠিক আছে, ভিটামিন বিভিন্ন ধরনের হতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকতে পারে, জৈব অ্যাসিড, ঠিক আছে। তো এই উপাদানগুলা একটি কোষের সাইটোপ্লাজমের মধ্যে জৈব উপাদান হিসেবে উপস্থিত থাকতে পারে। এরপরে দেখো অজৈব উপাদান। অজৈব উপাদানের মধ্যে একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পানি। পানি অজৈব উপাদান, পানি ও পানিতে দ্রবীভূত গ্যাস, পানিতে দ্রবীভূত গ্যাস, ঠিক আছে, পানিতে দ্রবীভূত গ্যাস। ওকে, তো এর মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস থাকতে পারে এবং পানি তো অবশ্যই একটা অজৈব উপাদান, তোমরা জানো। তাহলে পানি এবং পানিতে দ্রবীভূত গ্যাস। এছাড়াও কি কি থাকতে পারে, বিভিন্ন ধরনের আয়ন থাকতে পারে, আয়ন থাকতে পারে, আয়ন আয়ন থাকতে পারে, ঠিক আছে। এই উপাদানগুলোই হচ্ছে অজৈব উপাদান হিসেবে সাইটোপ্লাজমের মধ্যে উপস্থিত থাকে। এখন দেখো কোষভেদে পানির পরিমাণ, এটা ইম্পর্টেন্ট। কোষভেদে পানির পরিমাণ, এটা আমাদের লাগবে। কোষভেদে পানির পরিমাণ একটু দেখো, 65 থেকে 96%, 65 থেকে 96%। কোষভেদে পানির পরিমাণ কত? 65 থেকে 96%। অর্থাৎ একটা কোষের, খেয়াল করো যে প্রায় আমরা যদি বলি যে 75% প্রায়, তো 75% প্রায় পানিই থাকে সাইটোপ্লাজমের মধ্যে, পানিই থাকে এর মধ্যে। তার মানে আমরা বলতে পারি যে পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। পানি কি? ফ্লুইড অফ লাইফ। পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এইখানে আমাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গাণুগুলো উপস্থিত থাকে এবং সাইটোপ্লাজমের কাজ আমরা করে ফেলেছি, সবগুলোর সম্পর্কেই আমরা জানি, ধারণা রাখি। এবং সাইটোপ্লাজমের রাসায়নিক উপাদান যেটা জৈব এবং অজৈব, জৈব উপাদানটা আমাদের জন্য সহজ, আমাদের যে খাদ্য উপাদান সেগুলো সম্পর্কে আমরা জানবো। এছাড়াও আছে এনজাইম, এনজাইমও কিন্তু এক ধরনের প্রোটিন। তারপরে আছে ভিটামিন, জৈব অ্যাসিডস, এগুলো একটু মনে রাখলে হবে। আর অজৈব উপাদানের মধ্যে একটা কথা, পানি এবং পানিতে দ্রবীভূত গ্যাস, ঠিক আছে। আচ্ছা, দেখো এরপরে আসি যে সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা। সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা, উপচিতি এবং অপচিতি। তো দেখো এই বিপাককে আমরা কি বলছি? মেটাবলিজম, মেটাবলিজম, এটাই হচ্ছে বিপাক, ঠিক আছে। তো সমস্ত ক্রিয়া বিক্রিয়া একটা কোষের মধ্যে, সমস্ত ক্রিয়া বিক্রিয়াকে একসাথে করে আমরা এক নামে ডাকতে পারি, সেটা হচ্ছে বিপাক। সেটা আমরা একটা ডাকতে পারি, সেটাই হচ্ছে বিপাক। এখন দেখো যে উপচিতি এবং অপচিতি, এটা বলতে কি বোঝাচ্ছে? তো আমরা একটু লিখে ফেলি যে সমস্ত জৈব রাসায়নিক প্রক্রিয়া একসাথে বলা হচ্ছে কি? বিপাক। একসাথে আমরা বলবো বিপাক, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে উপচিতি এবং অপচিতি, দুইটা ওয়ার্ড, উপচিতি এবং অপচিতি। এই দুইটা ওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে? দেখো খেয়াল করো, উপচিতি মানে উৎপাদিত হবে, উৎপাদন, উৎপাদন, এখানে কি হবে? উৎপাদন, ঠিক আছে, মানে তৈরি হবে। কি তৈরি হবে? তাহলে যে বিপাকের মাধ্যমে কি তৈরি হয়? গঠনমূলক, গঠনমূলক বিপাক, এটাকে আমরা বলতে পারি। অর্থাৎ কিছু উপাদান তৈরি হবে, শক্তি তৈরি হবে, আমাদের জন্য তৈরি হবে, এগুলোকে আমরা কি বলবো? গঠনমূলক, আমরা বলবো গঠনমূলক, ঠিক আছে। আর অপচিতি, সেটাকে আমরা কি বলবো? তাহলে এটার উল্টা, তাহলে এটা হবে ক্ষয়। এখানে কি হবে? ক্ষয়। তাহলে ক্ষয়মূলক বিপাক আমরা বলতে পারি, সেগুলোকে আমরা কি বলবো? অপচিতি, ঠিক আছে। তাহলে যেই বিপাক ক্রিয়ার মাধ্যমে কোনো কিছু তৈরি হবে, শক্তি তৈরি হবে, সেটাকে আমরা বলবো উপচিতি। আর যে বিপাকের মাধ্যমে এই শক্তি খরচ হবে, যেমন আমি এই কথা বলছি, আমি লিখছি, এখানে আমার শক্তি খরচ হচ্ছে, এই শক্তি খরচ হওয়া, এটাকে আমরা বলছি ক্ষয়মূলক, এটাকে আমরা বলছি অপচিতি। কিন্তু আমি এই শক্তিটা পেয়েছি কিভাবে?
খাদ্যের মাধ্যমে, খাবারের মাধ্যমে, তো সেটাকে আমরা বলবো কি গঠনমূলক বিপাক বা উপচিতিমূলক বিপাক। ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমাদের কাছে অনেক ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন দেখো যে এই বিপাকের মধ্যে আসলে বিভিন্ন কথা আসবে, যে প্রধান কয়েকটা, প্রধান ছয়টা এই কার্যকলাপ সম্পর্কে একটু আমরা দেখব, একটু ধারণা নেব। সেটা হচ্ছে দেখো শ্বসন। তো শ্বসন কি? শ্বসন হচ্ছে একটা শক্তি উৎপাদন প্রক্রিয়া। এখানে কি উৎপাদিত হয়? শক্তি উৎপাদিত হয়। ঠিক আছে? শক্তি উৎপাদিত হয় এবং কোথায় হয়? কোষের মধ্যে। কোথায় হয়? কোষের মধ্যে। একটা কোষের মধ্যে এই শ্বসনটা হয়ে থাকে এবং একটা কোষের মধ্যে কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া। কোথায়? মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়াতে হয়, আবার সাইটোপ্লাজমেও হয়। সাইটোপ্লাজমে তো সাইটোপ্লাজমে কোন অংশটা হয়? এই শ্বসনের আমরা জানি যে 4টা ধাপ আছে। 4টা ধাপের মধ্যে গ্লাইকোলাইসিস প্রথম ধাপ, তোমরা সবাই জানো গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস এটা কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়ে থাকে। ঠিক আছে? তো আমাদের এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বর আমরা আসি, যে জীবনের স্পন্দন অর্থাৎ জীবন চলতে গেলে, জীব বেঁচে থাকতে গেলে সাইটোপ্লাজম অবশ্যই দরকার, অর্থাৎ সাইটোপ্লাজম আমাদের জীবনের জন্য অপরিহার্য। এজন্য এটাকে বলা হচ্ছে জীবনের স্পন্দন। এরপরে আসো যে সালোক সংশ্লেষণ, অর্থাৎ আমরা জানি এই সাইটোপ্লাজমের মধ্যে অঙ্গাণু থাকে, সেটা হচ্ছে প্লাস্টিড। এই প্লাস্টিড কি করে? প্লাস্টিড হচ্ছে সূর্যের আলোর যে আলোক শক্তিটাকে ট্র্যাপ করে সে আলোক শক্তিটাকে রাসায়নিক শক্তিতে পরিণত করে। আলোক শক্তিকে কিসে পরিণত করে? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং এই শক্তির উপরেই পুরো জীবজগৎ নির্ভরশীল। আমরাও এই শক্তির উপরে নির্ভরশীল। আচ্ছা, এরপরে আসো, তাহলে দেখতে পাচ্ছি যে যেহেতু প্লাস্টিড সাইটোপ্লাজমীয় একটা অঙ্গাণু, আর আমরা জানি যে সাইটোপ্লাজমের 2টা উপাদান, একটা মাতৃকা এবং আরেকটা অঙ্গাণু। তার মানে বুঝতে পারলাম যে প্লাস্টিড কি করে? সালোক সংশ্লেষণে হেল্পফুল। তাহলে এটা আমরা বলতে পারি যে সাইটোপ্লাজমের একটা বিপাকীয় ভূমিকা। আচ্ছা, এরপরে দেখো প্রোটিন সংশ্লেষণ মানে কি? সংশ্লেষণ মানে বলেছি, সংশ্লেষণ মানে উৎপাদন তৈরি করা। ঠিক আছে? তাহলে সংশ্লেষণ খেয়াল করো যে প্রোটিন উৎপাদিত হবে। কোথায় হয় প্রোটিন উৎপাদন? এটা হচ্ছে রাইবোজোমে। ঠিক আছে? রাইবোজোমে কি হয়? প্রোটিন উৎপাদিত হয়। তো রাইবোজোম কোথায় থাকে? সাইটোপ্লাজমের মধ্যে থাকে। তার মানে এটাকে আমরা কি বলতে পারি যে সাইটোপ্লাজমের একটা বিপাকীয় ভূমিকা। আচ্ছা, এরপরে দেখো নিউক্লিক অ্যাসিড তৈরি, অর্থাৎ সাইটোপ্লাজম কি কাজ করে? নিউক্লিক অ্যাসিড তৈরিতেও সহায়তা করে। তো নিউক্লিক অ্যাসিড জানো আমাদের 2 ধরনের আছে, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড কোনগুলো? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং রাইবোনিউক্লিক অ্যাসিড, তাই না? তো এই নিউক্লিক অ্যাসিড তৈরিতেও এই আমাদের সাইটোপ্লাজম এর ভূমিকা রয়েছে। এরপরে লাস্ট ওয়ান দেখো লিপিড বিপাক, অর্থাৎ লিপিডের বিপাকও বা স্নেহ জাতীয় পদার্থ বিপাক আমাদের কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়ে থাকে। সাইটোপ্লাজমে সম্পাদিত হয়ে থাকে। ঠিক আছে? তাহলে এই বিপাক প্রক্রিয়াগুলাই হচ্ছে মূল, এবং এগুলো আমাদের সাইটোপ্লাজমের মধ্যে সম্পাদিত হয়ে থাকে, সংঘটিত হয়ে থাকে। দেখো তো, তাহলে আমরা মূল যেটা পয়েন্ট সেগুলো আমরা একটু জানবো, যে শ্বসন, জীবের স্পন্দন, তারপর সালোক সংশ্লেষণ, প্রোটিন সংশ্লেষণ, নিউক্লিক অ্যাসিড তৈরি এবং লিপিড বিপাক। ঠিক আছে? তাহলে এগুলাই হচ্ছে মূল বিপাকীয় প্রক্রিয়া। এরপর আসো যে পার্থক্যের বিষয় আমরা একটু দেখি, যে প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজম এই 2টার মধ্যে কি পার্থক্য আসলে। তো দেখো, প্রোটোপ্লাজম সংজ্ঞায় আমরা কি বলবো? যে জীবকোষে কোষ প্রাচীর বা কোষ ঝিল্লি সহ ভেতরের
সজীব উপাদান, ঠিক আছে, ভেতরে সজীব উপাদান। ওকে, এখন আসুন যে তাহলে সাইটোপ্লাজম আমরা কি বলবো, যে নিউক্লিয়াস ছাড়া, নিউক্লিয়াস ছাড়া, নিউক্লিয়াস ছাড়া কোষঝিল্লি দ্বারা আবৃত, কোষঝিল্লি দ্বারা আবৃত সজীব উপাদান বা প্রোটোপ্লাজমীয় অংশ, ঠিক আছে, বা প্রোটোপ্লাজমীয় অংশ আমরা বলতে পারি। এরপরে দেখো অংশ আসলে কি কি, প্রোটোপ্লাজমের মধ্যে কোন অংশগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। প্রোটোপ্লাজমের মধ্যে বললাম শুরুতে যে কোষ ঝিল্লি আছে, কোষ ঝিল্লি থাকবে প্রোটোপ্লাজমের মধ্যে। তারপর কি থাকবে দেখো, নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস সহ, ঠিক আছে, নিউক্লিয়াস থাকবে। আর কি থাকবে, আরেকটা উপাদান থাকবে, ওই যে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম থাকবে। আচ্ছা, তাহলে সাইটোপ্লাজমের মধ্যে কোন কোন অংশটা থাকবে সেটা দেখো, একটু খেয়াল করো। সাইটোপ্লাজমের মধ্যে থাকবে মাতৃকা, আমরা আগেই পড়েছি সাইটোপ্লাজমের মধ্যে দুইটা অংশ, মাতৃকা ও অঙ্গাণু। মাতৃকা ও অঙ্গাণু বা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আমরা বলতে পারি, ঠিক আছে, মাতৃকা ও অঙ্গাণু। এরপরে আসো বংশগতির ধারক। খেয়াল করো, প্রোটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে কি আছে, ক্রোমাটিন তন্তু, ঠিক আছে, বা ক্রোমোজোম। তার মানে ক্রোমোজোমটাই কি করে, আমাদের বংশগতি নিয়ন্ত্রণ করে, বংশগতি ধরে রাখে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে ধারক হিসেবে কাজ করবে, যেহেতু নিউক্লিয়াস আছে, কাজ করে না, বংশগতির ধারক হিসেবে কাজ করে না। কারণ কি, এখানে ক্রোমোজোম নাই, যেহেতু নিউক্লিয়াস নাই, এখানে ক্রোমোজোম নাই। এরপরে দেখো আধার। আসলে প্রোটোপ্লাজমটা কিসের আধার হিসেবে কাজ করে, জৈব বস্তুর বা জৈব ক্রিয়াকলাপ। আর এখানে বা আমরা বলতে পারি যে বিভিন্ন উপাদানের আধার হিসেবে কাজ করে, বা সাইটোপ্লাজমেও বিভিন্ন উপাদানের আধার হিসেবে কাজ করে। এখানে বিভিন্ন কি থাকে, অঙ্গাণু থাকে, তাই না, এখানে বিভিন্ন অঙ্গাণু থাকে এবং বিভিন্ন কি থাকে, আরো জৈব উপাদান। ওকে, আচ্ছা, তাহলে দেখো এগুলাই হচ্ছে আমাদের পাঠ্যক্রমের মূল বিষয়। এইভাবে আসে না, এটা হচ্ছে অনেক ইজি কোয়েশ্চেন হয়ে যায়। তোমাদের একটু পার্থক্য করতে হবে কোথায়, এই যে অংশ এবং বংশগতির ধারক, এই দুইটা পয়েন্টে একটু করলেই হবে। আর সংজ্ঞা তো আমরা জানি, সংজ্ঞা এরকম আসতেই পারে, এটা স্বাভাবিক, যে সাইটোপ্লাজম কি, প্রোটোপ্লাজম কি, এরকম সংজ্ঞা আসতে পারে। তো আমরা মনে রাখবো বেসিকলি দুইটা, একটা হচ্ছে অংশ এবং বংশগতির ধারক কি হিসেবে কাজ করে কি না কি করে না। আমরা জানি যেহেতু প্রোটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস থাকে, তার মানে এটা বংশগতির ধারক হিসেবে কাজ করবে, আর সাইটোপ্লাজম সেটা করবে না, কারণ সাইটোপ্লাজমের মধ্যে আমরা নিউক্লিয়াস সরাই নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো যে আমরা এখন অঙ্গাণু পড়া শুরু করব। আমাদের সাইটোপ্লাজম পড়া শেষ, আমাদের প্রোটোপ্লাজম পড়া শেষ, তো আমরা একটু অঙ্গাণুগুলো শুরু করব। খেয়াল করো যে প্রথম আমরা যেটা পড়ব, আমাদের ইম্পর্টেন্ট একটা অঙ্গাণু, সেটা হচ্ছে রাইবোজোম, ঠিক আছে, রাইবোজোম। এখন দেখো আসলে রাইবোজোমটা কি, হোয়াট ইজ রাইবোজোম, রাইবোজোম কি। প্রথমেই এক নম্বর কথা হচ্ছে এটা একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, ঠিক আছে। তাহলে এটা একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এটা কখনোই ভুলবে না লিখতে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ওকে, এরপরে আসো যে সাইটোপ্লাজমে মুক্ত। খেয়াল করো, সাইটোপ্লাজমে মুক্ত বা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে লেগে থাকে, তাই তো, লেগে থাকে গায়ে অবস্থিত যে দানাদার, এটা একটা দানাদার কণা, কি হবে, কি কাজ করবে, প্রোটিন সংশ্লেষণ। সংশ্লেষণ মানে কি বলেছি, তৈরি, সংশ্লেষণ মানে কি তৈরি, কি কাজ করবে, প্রোটিন তৈরি করবে, ঠিক আছে, প্রোটিন সংশ্লেষণ হয়। তার মানে যদি বলে যে রাইবোজোম কি,
রাইবোজোম কাকে বলে, রাইবোজোম বলতে কি বুঝো, তাহলে 1 নম্বরের জন্য তাহলে আমরা কিভাবে উত্তরটা করব যে এটা একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। রাইবোজোম হচ্ছে একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যেটা সাইটোপ্লাজমের মুক্ত অথবা এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে অবস্থিত, এবং এখানে কি কাজ হয় সেটা একটু উল্লেখ করব যে এখানে প্রোটিন তৈরি হয়, এখানে প্রোটিন তৈরি হয়। শেষ। ওকে, অনেক সিম্পল। এরপরে দেখো নেক্সট পয়েন্ট হচ্ছে আবিষ্কারক। এটা আমাদের একটু জানতে হবে যে অ্যালবার্ট ক্লড কোথায় আবিষ্কৃত করেছেন, কোন কোষে? যকৃত কোষে। খেয়াল করো, যকৃত কোষকে কিন্তু কি বলা হয়, এই যকৃত কোষকে বলা হয় হেপাটোসাইট। যকৃত কোষকে কি বলা হয়? হেপাটোসাইট। এটা আমাদের একটু জানা লাগবে। হেপাটোসাইট, হেপাটোসাইট, এটা হচ্ছে যকৃত কোষ। ঠিক আছে, তো হেপাটোসাইট যকৃত কোষ একই, যখন যেটা বলবে তোমাকে বুঝে নিতে হবে যে হেপাটোসাইটটাই হচ্ছে যকৃত কোষ। তাহলে কোন কোষে উনি আবিষ্কার করেছিলেন বা দেখেছিলেন? যকৃত কোষে। এবং সেটাকে কি নামে নামকরণ করেছিলেন? দেখো, উনি কিন্তু তখন এটাকে রাইবোজোম নামে নামকরণ করেননি, উনি নামকরণ করতে পারেননি, উনি বলেছিলেন এটা হচ্ছে মাইক্রোজোম। কারণ এটা কেমন ছিল? ক্ষুদ্র। এটা কেমন? ক্ষুদ্র, এজন্য উনি বলেছিলেন মাইক্রোজোম, এটা হচ্ছে মাইক্রোজোম। আচ্ছা, এরপরে আসো, এরপরে জর্জ প্যালেট উনি প্রথম আবার এই অঙ্গাণুটা দেখলেন এবং দেখার পরে আলাদাভাবে বিশেষভাবে নামকরণ করলেন যে এটা হচ্ছে রাইবোজোম। উনি বিশেষভাবে নামকরণ করলেন এটা রাইবোজোম। তাহলে নামকরণটা করেছেন জর্জ প্যালেট। রাইবোজোম কে নাম দিয়েছেন, কে নামকরণ করেছেন? জর্জ প্যালেট। এবং কে এটাকে সর্বপ্রথম প্রত্যক্ষ করেছিলেন, কোন কোষে প্রত্যক্ষ করেছিলেন এবং কি নামে নামকরণ করেছিলেন? দেখো, অ্যালবার্ট ক্লড সর্বপ্রথম দেখতে পান হেপাটোসাইটে এবং উনি নামকরণ করেছিলেন মাইক্রোজোম। উনি নামকরণ করেছিলেন মাইক্রোজোম। মাইক্রো মানে ক্ষুদ্র, মাইক্রো মানে ক্ষুদ্র সেটা বললাম। স্মল আর সোম মানে কি? সোম মানে বা সোমা, এটা সোমা থেকে আসছে, এটা মানে বস্তু, তাহলে স্মল ক্ষুদ্র বস্তু। ঠিক আছে, এরপরে আসো, এটাই হচ্ছে রাইবোজোম। এরপরে আমরা একটু দেখি যে রাইবোজোমের আকার, আকৃতি বা ভৌত বৈশিষ্ট্য, এগুলো আমরা একটু দেখার জন্য আমাদের শুরুতে যেটা লাগবে যে রাইবোজোমের একটা ছবি, তাই না? রাইবোজোমের ছবি না হলে কেমন দেখায়? আমরা তো ওইটা ছবি হলে আমাদের সবার জন্য বুঝতে একটু সুবিধা হয়। ঠিক আছে, তো এটা আমরা একটু দেখার চেষ্টা করব যে রাইবোজোমটা আসলে কেমন। তো দেখো, এটা স্মল ইউনিট, এটা হচ্ছে 40S। এটা হচ্ছে লার্জ ইউনিট, এটা হচ্ছে 60S। এবং এটা হচ্ছে নতুন প্রোটিন তৈরি হলো। রাইবোজোম কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা, তাছাড়াও এখানে রয়েছে টিআরএনএ, টিআরএনএ এবং থাকবে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। ওকে, মেসেঞ্জার আরএনএ। তাহলে দেখো, এটাই হচ্ছে একটা রাইবোজোম। তোমরা চিত্র দিলে অবশ্যই ক্যাপশন দিবে, ক্যাপশন দিতে ভুলবে না, লেবেলিং। ঠিক আছে, আমরা বায়োলজি পড়ছি, বায়োলজিতে চিত্র কিন্তু অবশ্যই মাস্ট। রাইবোজোম। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো আমরা একটু গঠনটা জানার চেষ্টা করি। তো বৈশিষ্ট্যটা দেখো যে আকার ও আকৃতি, এটা আসলে দেখতে কেমন, আকারটা কেমন। তো এটা হচ্ছে ক্ষুদ্র, ওই যে বলেছিল মাইক্রো, অ্যালবার্ট ক্লড আগেই বলেছিলেন এটা মাইক্রোজোম, ক্ষুদ্র। তো এটা হচ্ছে ক্ষুদ্র এবং দেখো গোলাকার, প্রায় গোলাকার। এটা আকৃতিটা কেমন? প্রায় গোলাকার, কিছু ক্ষেত্রে চ্যাপ্টাও হতে পারে, তো আমরা একটু দেখব। তারপরে দেখো আকার আকৃতি যদি বলে ক্ষুদ্র এবং এটা হচ্ছে প্রায় গোলাকার বা উপবৃত্তাকারও হতে পারে। উপবৃত্তাকার, এখানে লিখে রাখো, উপবৃত্তাকার। ঠিক আছে, এটা উপবৃত্তাকারও হতে পারে এবং খেয়াল করো যে কিছুটা চ্যাপ্টাও হতে পারে, দুই দিকে কিছুটা চ্যাপ্টাও হতে পারে। তো এত কিছু আসবে না, বাস উপবৃত্তাকার বা হচ্ছে গোলাকার এরকম কিছু আসতে পারে। ঠিক আছে, তাহলে আকার হচ্ছে কেমন? উপবৃত্তাকার বা গোলাকার। দেখো, প্রায় গোল। ঠিক আছে, প্রায় গোলাকার। এরপরে আসুন যে অবস্থান। এই অবস্থান, এটা আসলে কোথায় অবস্থান করে? দেখো,
অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে, ওই যে আমি বলেছিলাম দুইটা জায়গা বলেছিলাম, লোকেশন দুইটা, একটা হচ্ছে মুক্তভাবে থাকতে পারে সাইটোপ্লাজমে, আরেকটা কি এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে থাকতে পারে। এন্ডোপ্লাজমিক জালিকা আছে, এন্ডোপ্লাজমিক জালিকা বা অন্তঃপ্লাজমীয় জালিকা আমরা যেটাকে বলি, তার গায়ে কি থাকতে পারে, লেগে থাকতে পারে। তাহলে ওই কথাটাই খেয়াল করো। তাহলে অবস্থানটা হবে অমসৃণ। অমসৃণ মানে যেহেতু রাইবোজোম লেগে আছে না, যেহেতু রাইবোজোম লেগে আছে, এই যে এন্ডোপ্লাজমিক জালিকা, এই জালিকার গায়ে যদি রাইবোজোম লেগে থাকে তাহলে সেটাকে আমরা অমসৃণ বলবো না, সেটাকে তো আমরা অমসৃণ বলবো। তো এই জন্য এটাকে বলছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে, এর গায়ে লেগে থাকতে পারে ঠিক এইভাবে, অথবা কি থাকতে পারে মুক্ত অবস্থায় সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের মধ্যে মুক্ত অবস্থায় থাকতে পারে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো যে আবরণী। আবরণী রাইবোজোম, আমরা একটু রিকল করি গত দিন আমরা কি বলেছিলাম আমাদের লেকচার 2-তে, ওখানে আমরা কি বলেছিলাম যে অঙ্গাণু পড়ার সময় আমরা বলছিলাম যে ঝিল্লিবিহীন এবং ঝিল্লি ছাড়া, আবরণীবিহীন তো আর হচ্ছে ঝিল্লিযুক্ত, এরকম দুই ধরনের অঙ্গাণু রয়েছে। ঠিক আছে, তো আমরা ঝিল্লিবিহীন অঙ্গাণু পড়েছিলাম দুইটা, সেটা হচ্ছে সেরা। কি কি ছিল সেরা? সেন্ট্রিওল এবং রাইবোজোম। ওকে, তাহলে রাইবোজোমের কি থাকবে না? আবরণী থাকবে না। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো পরের পয়েন্ট যে পলিরাইবোজোম ও মনোজোম। পলিরাইবোজোম ও মনোজোম। দেখো রাইবোজোম, পলি মানে কি? পলি মানে অনেক, পলিমার আমরা কি বলি, পলিমার মানে অনেকগুলো মনোমার মিলে একটা আরেকটার সাথে যুক্ত হয়ে পলিমার তৈরি করেছে। ঠিক আছে, তাহলে পলিরাইবোজোম মানে কি আমরা বলবো যে রাইবোজোম যখন একটার সাথে আরেকটা এরকম যুক্ত থাকবে, মালার মতো যুক্ত থাকবে, তখন আমরা ওটাকে কি বলবো? পলিরাইবোজোম। একটার সাথে আরেকটা চেইনের মতো যুক্ত আছে, পলি অনেকগুলো, তখন সেটাকে আমরা বলবো পলিরাইবোজোম। তাহলে মনোজোম কোনটা? এই পলিরাইবোজোমকে কিন্তু পলিজোমও বলা হয়, পলিজোম বা পলিরাইবোজোম। ঠিক আছে, আচ্ছা, তাহলে মনোজোম কোনটা? যদি এককভাবে থাকে, তাহলে সেটাকে বলবো মনোজোম। মনো মানে এক, আর যখন অনেকগুলো একসাথে এরকম মালার মতো থাকবে সেটাকে আমরা বলবো পলিজোম। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো একটু দেখো যে ইকোলাই, আমরা একটু দেখি যে ইকোলাই একটা কোষে ঠিক কয়টা রাইবোজোম থাকতে পারে। দেখো ইকোলাইয়ে কতটি থাকতে পারে? প্রায় 20,000, এবং শুষ্ক ওজনের প্রায়, এটা কত? শুষ্ক ওজনের প্রায় 22%, তাই না? শুষ্ক ওজনের 22%। তাহলে এটা আমাদের একটু মনে রাখতে হবে, কারণ এটা এমসিকিউতে আসে যে শুষ্ক ওজনের কতটুকু, শুষ্ক ওজনের 22% হচ্ছে রাইবোজোম। এটা কার ক্ষেত্রে? ইকোলাইয়ের ক্ষেত্রে। এবং ইকোলাইয়ের ক্ষেত্রে খেয়াল করো কতটা, একটা কোষের মধ্যে কতটি রাইবোজোম রয়েছে। দেখো 20,000 মতো রয়েছে। তো এগুলো আমরা একটু মনে রাখবো পর আমাদের এমসিকিউ এর জন্য। পরে দেখো সার্বজনীন অঙ্গাণু, এটাকে কি বলা হয়? সার্বজনীন অঙ্গাণু। এখন সার্বজনীন অঙ্গাণু নামকরণের পিছনে কি কারণ রয়েছে খেয়াল করো। আমরা যখন প্রোক্যারিওটস, ইউক্যারিওটস এগুলা যখন পড়েছিলাম বা বলেছিলাম কি যে রাইবোজোম সব প্রোক্যারিওটস এবং ইউক্যারিওটস এদের দুইটারই রাইবোজোম থাকে। আদি কোষ, প্রকৃত কোষ, প্রো অথবা ইউ ক্যারিওটস, এই প্রত্যেকেরই কি থাকে? রাইবোজোম থাকে, রাইবোজোম উপস্থিত থাকে। এই একটা অঙ্গাণু, অন্য অঙ্গাণু থাকুক না থাকুক, প্রোক্যারিওটসদের রাইবোজোম থাকবে, আর ইউক্যারিওটসদের তো অবশ্যই রাইবোজোম থাকে। এজন্য এটাকে কি বলা হয়? সার্বজনীন অঙ্গাণু। এজন্যই এটাকে কি বলা হয়? সার্বজনীন অঙ্গাণু। তাহলে যদি প্রশ্ন করে সার্বজনীন অঙ্গাণু কোনটা? রাইবোজোম। আচ্ছা, এরপরে আসো যে ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিওপ্লাজমে এটা থাকে, রাইবোজোম থাকে। ক্লোরোপ্লাস্টে, মাইটোকন্ড্রিয়াতে, নিউক্লিওপ্লাজমে রাইবোজোম উপস্থিত থাকে। তো যদি ক্লোরোপ্লাস্টে থাকে আমি ক্লোরোপ্লাস্টের রাইবোজোম বলবো, মাইটোকন্ড্রিয়াতে থাকলে মাইটোকন্ড্রিয়ার রাইবোজোম বলবো, নিউক্লিওপ্লাজমে থাকে নিউক্লিওপ্লাজমের রাইবোজোম বলবো। দেখো এগুলাকে একসাথে আসলে কি নামে ডাকা হয়? রাইবোনিউক্লিয় প্রোটিন কণা বা আরএনপি। রাইবোনিউক্লিয় প্রোটিন কণা বা আরএনপি। ঠিক আছে, তো নিউক্লিওপ্লাজমে যখন এটা থাকে এটাকে কি বলবো? রাইবোনিউক্লিয় প্রোটিন কণা আরএনপি নিউক্লিওপ্লাজমে থাকলে। আর ক্লোরোপ্লাস্টে, মাইটোকন্ড্রিয়াতে ক্লোরোপ্লাস্টের রাইবোজোম বলবো, মাইটোকন্ড্রিয়াতে থাকলে মাইটোকন্ড্রিয়ার রাইবোজোম বলবো। এইভাবে আমরা নামকরণ করে থাকি। তো এটা জাস্ট পূর্ণরূপটা আমরা জানতে হবে যে আরএনপি এর পূর্ণরূপ কি? রাইবোনিউক্লিয় প্রোটিন কণা। ওকে, আচ্ছা, এরপরে দেখো যে রাইবোজোমের ধরন কয়টা, কত ধরনের হতে পারে রাইবোজোম আসলে?
তো আমরা একটু দেখি যে রাইবোজোমের প্রকারভেদ এটা আসলে দুই ধরনের হতে পারে, দুই ধরনের, একটা হচ্ছে 70S এবং আরেকটা হচ্ছে 80S, 70S এবং 80S, ঠিক আছে। এবং আরেকটা ইনফরমেশন নতুন, সেটা হচ্ছে কি, একটু দেখো ইনফরমেশনটা কি, ইনফরমেশনটা হচ্ছে যে ছত্রাকে কয়টা থাকে, 77, ছত্রাকে 77S। ওকে, এখন দেখো এস, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এস দ্বারা কি বোঝানো হচ্ছে। এস হচ্ছে অধঃক্ষেপণের হারের একক, অধঃক্ষেপণের হারের একক বা হারকে বোঝায় আসলে, অধঃক্ষেপণের হার, কে কত তাড়াতাড়ি অধঃক্ষেপণ করতে পারে। তো এস আসলে এটা সায়েন্টিস্ট থিওডোর ভেডবার্গ, তো ওনার নামের প্রথমে আছে এস, এজন্য ওখান থেকে এসেছে এস। উনি প্রথমে এই সেন্ট্রিফিউজ বা হচ্ছে খুব অল্প সময়ে এটাকে ঘুরানো কৌশল, এবং এর ফলে আসলে বিভিন্ন উপাদান বিভিন্ন মাত্রায় অধঃক্ষেপণ হয়। যেমন দেখো যে যদি আমরা রক্তের সেন্ট্রিফিউজ করি তাহলে দেখা যাবে যে রক্তকণিকা এখানে, তারপরে হচ্ছে এখানে থাকবে প্লাজমা, ঠিক আছে। তো বিভিন্ন উপাদান বিভিন্নভাবে আলাদা হয়ে যাবে, রক্তকণিকা আলাদা হয়ে যাবে এবং যেটা রক্তরস সেটা আলাদা হয়ে যাবে, তাহলে বিভিন্ন উপাদান আলাদা হয়ে যাচ্ছে, তাই না। তো এটাই হচ্ছে সেন্ট্রিফিউজ, যে খুব অল্প সময়ে অতি দ্রুত এটাকে ঘুরানো হয়, ঠিক আছে, নাড়ানো হয়, এটার মাধ্যমে অধঃক্ষেপণ হয়। তো এটাই হচ্ছে সেই টেকনিক, ওই টেকনিকটা আসলে থিওডোর ভেডবার্গ উনি প্রথম আবিষ্কার করেছিলেন, এর জন্য উনার নাম অনুসারে এটাকে এস, এই এককটাকে এস, উনার নামের প্রথম অক্ষর এস দিয়ে এটাকে ইন্ডিকেট করা হয়, ঠিক আছে। এখন আমরা আসি যে আসলে 70S এবং 80S, এই দুইটা তো দুই ধরনের, এবং আমরা কিছু কিওয়ার্ড করবো, কিওয়ার্ড করলেই আমাদের হয়ে যাবে। দেখো বৈশিষ্ট্যগুলো আমরা একটু আসি, যে আমরা একটু পার্থক্য আকারেই করবো। অবস্থান, এটা কোথায় থাকে, এটা থাকে আদিকোষে, এটা কোথায় থাকবে, আদিকোষে। যত প্রোক্যারিওটস রয়েছে তাদের এই রাইবোজোমটা কেমন, 70S। আচ্ছা, এরপরে দেখো যে 80S, এটা কি থাকবে, প্রকৃত কোষে, আমাদের কোষে, ঠিক আছে, প্রকৃত কোষে বা আমাদের কোষে। এরপরে দেখো যে আণবিক ওজনটা কত, এর কম 2.7 × 10⁶ ডাল্টন, আর আমাদের দেহের ক্ষেত্রে একটু আণবিক ওজনটা বেশি, 40 × 10⁶ ডাল্টন। ওকে, ডাল্টন একক দ্বারা প্রকাশ করা হয় আণবিক ওজন, যেহেতু অনেক ছোট। সাব ইউনিট, তো সাব ইউনিট এখানে আমরা একটু খেয়াল করবো, এটা হচ্ছে 30S, 50S, সাব ইউনিট দুইটা, এবং 80S এর ক্ষেত্রে সাব ইউনিট 40S এবং 60S, সাব ইউনিট আলাদা, ঠিক আছে। তো দেখো খেয়াল করো, এই কিওয়ার্ডগুলো জানলেই আমাদের হয়ে যাবে যে 70S 80S আসলে ক্লিয়ার কনসেপ্ট, এই টেবিলের মধ্যেই পেয়ে যাবে। আচ্ছা, এখন আসো যে রাইবোজোম আকৃতি ও ভৌত গঠন। দেখো দুইটি উপ একক, খেয়াল করো, দুইটি উপ একক রয়েছে, ওই যে সাব ইউনিটের বাংলা করলেই তো হয়ে যায় উপ একক। তো দুইটি উপ একক এখানে রয়েছে, কি কি একটু খেয়াল করি, সেটা হচ্ছে ছোট যে উপ একক, এটা আবার খেয়াল করো যে 3টা অংশে বিভক্ত, ছোট উপ একক, জাস্ট নামগুলো আমরা একটু দেখব যেন মিস না হয় আমাদের কোনো কিছু। মস্তক, পাদদেশ এবং মঞ্চ। আর যেটা বড় উপ একক, সেটার ছোট উপ এককের 3টা অংশ, বড় এককেরও 3টা অংশ। দেখো চূড়া, বৃন্ত এবং কেন্দ্রীয় স্ফীত অংশ, এগুলো হচ্ছে 3টা অংশ। তো মোট আমরা সাধারণভাবে 2টা উপ এককে ভাগ করি, উপ একক 2টাকে আবার বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন অংশে ভাগ করা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো যে স্বাভাবিক অবস্থায় এরা পৃথক থাকে, এরা পৃথক থাকে। আর যখন প্রোটিন তৈরির সময় হবে, তখন এরা কি করে, 4টা স্থান এখানে আমরা দেখতে পাবো, এবং এরা একসাথে হয়ে যায়, প্রোটিন তৈরির সময় একসাথে অবস্থান করে।
অবস্থান করে। ঠিক আছে, প্রোটিন তৈরির সময় একসাথে অবস্থান করবে, কিন্তু যখন স্বাভাবিক অবস্থা থাকে এরা কী থাকে, পৃথক অবস্থায় থাকে, আলাদা আলাদা সাব ইউনিট দুটো। যেমন হচ্ছে আমরা 70s এর ক্ষেত্রে দেখেছিলাম কি, 70s এর ক্ষেত্রে দেখেছিলাম যে 30s এবং হচ্ছে 50s এই দুইটা, এবং 80s এর ক্ষেত্রে দেখেছিলাম, 80s এর ক্ষেত্রে দেখেছিলাম দুইটা সাব ইউনিট, একটা হচ্ছে 40s এবং আরেকটা হচ্ছে 60s। এগুলো আলাদাই থাকে, আলাদা আলাদা থাকে, সেপারেট থাকে। কখন? স্বাভাবিক অবস্থায়। কিন্তু যখন প্রোটিন তৈরির সময় আসবে এই দুইটা একসাথে হয়ে যাবে। আচ্ছা, তো তখন আমরা আসলে কয়টা স্থান দেখতে পাবো, কয়টা জায়গা দেখতে পাবো একটা রাইবোজোমের মধ্যে? খেয়াল রাখবা, এটা ইম্পর্ট্যান্ট যে আমরা রাইবোজোমের মধ্যে তখন 4টা স্থান দেখতে পাবো। কি কি সেগুলো? 1 নম্বর হচ্ছে অ্যামিনো অ্যাসাইল বা এ স্থান, অ্যামিনো অ্যাসাইল বা এ স্থান, পেপটাইডিল বা পি স্থান, পেপটাইডিল বা পি স্থান, নির্গমন বা ই স্থান, এবং এমআরএনএ সংযুক্তি স্থান, অর্থাৎ এখানে এসে এমআরএনএ সংযুক্ত হবে। ঠিক আছে, আমরা যদি স্ট্রাকচারটা আরেকবার রাখি একটু, রাইবোজোম, তো রাইবোজোমের স্মল ইউনিট থাকবে, লার্জ ইউনিট থাকবে, তাই না? স্মল ইউনিট থাকবে এবং লার্জ ইউনিট থাকবে। এটা হচ্ছে নতুন প্রোটিন, এখানে থাকবে এমআরএনএ, এইখানে থাকবে প্রোটিন তৈরি হবে, এখানে টিআরএনএ থাকবে, টিআরএনএ, ট্রান্সফার আরএনএ, এখানে এমআরএনএ, এটা হচ্ছে স্মল সাব ইউনিট 40s, এবং এটা হচ্ছে লার্জ সাব ইউনিট, এটা হচ্ছে 60s, এবং এইটা হচ্ছে নতুন পলিপেপটাইডের শৃঙ্খল বা নতুন প্রোটিন, নতুন প্রোটিন। ঠিক আছে, এখান থেকে নতুন প্রোটিন তৈরি হবে। তো দেখো যে এখানে আসলে দুইটা সাব ইউনিট, এই দুইটা সাব ইউনিট আলাদাভাবে থাকে, যখন প্রোটিন তৈরির সময় এই দুইটা সাব ইউনিট একসাথে হয় এবং একসাথে টিআরএনএ এবং এখানে এমআরএনএ এগুলোর সহায়তায় কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। ঠিক আছে, তো এই অবস্থায় আমরা 4টা স্থান দেখতে পাবো, সেই 4টা স্থান আমাদের একটু মেমোরাইজ করতে হবে। অ্যামিনো অ্যাসাইড বা এ স্থান, পেপটাইডিল বা পি স্থান, নির্গমন বা ই স্থান, এবং এমআরএনএ সংযুক্তি স্থান। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো তো রাইবোজোমের যদি ব্যাখ্যা করতে বলে রাইবোজোম নিয়ে, বা রাইবোজোমের বৈশিষ্ট্য, রাইবোজোমের কাজ, বা রাইবোজোমের এটা সেটা নিয়ে আলোচনা করতে বলে বড় প্রশ্নে, তখন কি করবে? অবশ্যই ছবি দিতে হবে, ছবি কিন্তু দিতে হবে। ঠিক আছে, এরপরে আসো যে উপবৃত্তাকার, দুই পাশ থেকে সামান্য চ্যাপ্টা, ওই যে আকারটা উপবৃত্তাকার এবং দুই পাশ থেকে সামান্য চ্যাপ্টা, এটা আমরা আগে লিখে রেখেছিলাম যে এটা সামান্য গোলাকার, উপবৃত্তাকার অথবা চ্যাপ্টা সামান্য হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো সেটা হচ্ছে কি, এটা হচ্ছে একটু দেখো যে চওড়া, এটা চওড়ায় কতটুকু? 22 ন্যানোমিটার, 22 ন্যানোমিটার। স্টার দাও, 3 স্টার, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা চওড়ায় 22 ন্যানোমিটার, অর্থাৎ চওড়াতে এটা বেশি, অনেক মোটা। আর দেখো উচ্চতায় 20 ন্যানোমিটার, অর্থাৎ এটার দৈর্ঘ্যের চেয়ে এটা চওড়ায় বেশি মোটা। ঠিক আছে, এটা আমাদের একটু মনে রাখতে হবে যে এটা চওড়া হচ্ছে 22 ন্যানোমিটার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর এমসিকিউ, মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন। করে দেখো পরের পার্ট আমরা চলে আসি, রাসায়নিক গঠন। আমরা ভৌত গঠন, স্ট্রাকচার সব কিছু দেখে আসলাম, এখন আমরা একটু রাসায়নিক গঠন নিয়ে আলোচনা করি। রাসায়নিক গঠনটা কি? রাইবোজোমের রাসায়নিক গঠন দেখো, প্রোটিন, এখানে কি থাকে? প্রোটিন এবং আরএনএ, এবং এটা অনুপাত, ইম্পর্ট্যান্ট অনুপাত, এটা ইম্পর্ট্যান্ট। অনুপাতটা তাকায় রাখো, কত? প্রোটিন ও আরএনএর অনুপাত হচ্ছে 1:1, অর্থাৎ দুইটাই প্রায় সমান পরিমাণে রাইবোজোমের মধ্যে উপস্থিত থাকে। ঠিক আছে, আচ্ছা দেখো 70s রাইবোজোমের ক্ষেত্রে আমরা কোন কোন এই আরএনএ দেখতে পাবো? অবশ্যই আরএনএটা কিন্তু আরএনএ, আর ফর রাইবোজোমাল, আরএনএ, এটা মানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ, রাইবোজোমাল আরএনএ। ঠিক আছে, মানে রাইবোজোমের মধ্যে থাকে, এর জন্য এটাকে বলছে রাইবোজোমাল আরএনএ। ওকে, এখন দেখো 70s রাইবোজোম, এই 70s রাইবোজোমে এই আরএনএ গুলো কয় ধরনের? 3 ধরনের, এবং কি কি? 23, 16, 5s, 23, 16, 5s, এবং এর সাথে কি থাকবে? প্রোটিন থাকবে। প্রোটিন কয় ধরনের?
প্রায় 52 ধরনের প্রোটিন থাকে। 80s রাইবোসোম, 80s রাইবোসোমের ক্ষেত্রে একটু দেখো যে সাব ইউনিটগুলো 28, 18, 5.8, 5s, ঠিক আছে। এবং আর এই 4টা RNA, 4টা এখানে থাকে 4টি, আর ওখানে কয়টা ছিল? 3টি, তাই না? 3টা ছিল। আচ্ছা, এরপরে দেখো প্রোটিন থাকে কত ধরনের? 80, প্রায় 80 ধরনের প্রোটিন থাকে। এরপরে দেখো এনজাইম তো থাকবেই, এনজাইম থাকবে মাস্ট, যেহেতু এখানে প্রোটিন তৈরি হচ্ছে, একটা কার্য সম্পাদিত হচ্ছে, গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে, সেখানে অবশ্যই এনজাইম লাগবে, এনজাইম এখানে লাগবে। আচ্ছা, এরপরে দেখো আয়ন, আয়নগুলো ইম্পর্ট্যান্ট, আয়নগুলো ইম্পর্ট্যান্ট। এখানে একটু হয়ে গেছে 2+, ক্যালসিয়াম 2+, ম্যাঙ্গানিজ 2+, ঠিক আছে। এই যে আয়ন, এই 3টা আয়ন এখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আয়নগুলো স্টার্ট হবে, কোন 3টা আয়ন থাকে? কোন 3টা আয়ন থাকে? ঠিক আছে, রাইবোসোমের মধ্যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম অ্যান্ড ম্যাঙ্গানিজ 2+। এরপরে দেখো উৎপত্তি, কোথা থেকে আসলে উৎপত্তি হয়? আদিকোষের ডিএনএ থেকে। আদিকোষের রাইবোসোমটা কোথা থেকে উৎপত্তি হবে? ডিএনএ থেকে। তার যে ডিএনএ আছে ওই ডিএনএ থেকে উৎপাদিত হবে। আর প্রকৃত কোষে দেখো পৃথকভাবে নিউক্লিয়াসের মধ্যে, পৃথকভাবে মানে ওই যে আমরা পড়লাম প্রকৃত কোষের ক্ষেত্রে কয়টা সাব ইউনিট? 2টা সাব ইউনিট, 40s আর হচ্ছে 60s। তো এই 2টা আলাদা আলাদাভাবে সাইটোপ্লাজমের মধ্যে তৈরি হবে, ঠিক আছে, উৎপাদিত হবে। আচ্ছা, এরপরে দেখো কাজ, কাজ রাইবোসোমের আসলে কাজ কি তোমরা জানো? এটাকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। কারণ কি তৈরি করে? প্রোটিন তৈরি করে, এটাকে বলা হয় প্রোটিন, প্রোটিন ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে কি উৎপাদিত হয়? বিভিন্ন জিনিস ম্যানুফ্যাকচার হয় না? তার জন্য এটা এখানে যেহেতু কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়, তার মানে এটাকে আমরা কি বলবো? প্রোটিন ফ্যাক্টরি বলবো, ঠিক আছে। কোষের প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি অফ সেল, প্রোটিন ফ্যাক্টরি অফ সেল। আচ্ছা, এরপরে দেখো যে সাইটোক্রোম উৎপন্ন করে। সাইটোক্রোম হচ্ছে শ্বসনে সাহায্য করে বা রেসপিরেশনে সাহায্য করে। সাইটোক্রোম, এই সাইটোক্রোম রেসপিরেশন, শ্বসনে এটা আমাদের সাহায্য করে, শ্বসন প্রক্রিয়ায়। তো এই সাইটোক্রোমটা উৎপাদিত হয় রাইবোসোমের মধ্যে। এরপরে দেখো যে গ্লুকোজের ফসফোরাইলেশন, গ্লুকোজের ফসফোরাইলেশন হয়ে থাকে রাইবোসোমের মধ্যে। এবং আরেকটা যে ইম্পর্ট্যান্ট কাজ সেটা হচ্ছে স্নেহ জাতীয় পদার্থের বিপাক। এটা আমরা আগেও করেছি যে লিপিডের বিপাক ইয়েতে হয়, লিপিডের বিপাক আমরা করেছি সাইটোপ্লাজমে হয়। তো এই বিপাকটা আসলে এক প্রকার রাইবোসোমের মধ্যেও হয়ে থাকে, স্নেহ জাতীয় পদার্থের বিপাক। তাহলে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা যে প্রোটিন তৈরি হয়, প্রোটিন তৈরি করে এবং এখানে সাইটোক্রোম উৎপাদিত হয়, সাইটোক্রোম উৎপাদিত হয় এবং গ্লুকোজের ফসফোরাইলেশন, এই 3টা আমাদের জন্য ইম্পর্টেন্ট, গ্লুকোজের ফসফোরাইলেশন। আচ্ছা, এরপরের যে অঙ্গাণু সেটা আমরা আসি। তাহলে আমাদের রাইবোসোম শেষ, রাইবোসোম আমরা শেষ করে ফেলেছি। দেখো এত বড় একটা অঙ্গাণু, এত ভ্যাস্ট একটা কাজ, এত ইম্পর্টেন্ট একটা অঙ্গাণু, সেটা আমরা অল্প সময়ের মধ্যে কিন্তু শেষ করে ফেলেছি। এরপরে দেখো সেকেন্ড যে অঙ্গাণু সেটা হচ্ছে লাইসোজোম। এটা কি? লাইসোজোম। তো লাইসোজোম নিয়ে আমরা একটু পড়বো, যেহেতু নাম দুইটা একটু কাছাকাছি, আমরা একটু দেখবো, ঠিক আছে, একসাথে দেখবো, যেহেতু আমাদের পড়া অনেক, আমাদেরকে কমপ্লিট করতে হবে। দেখো এই ওয়ার্ডটার ক্ষেত্রে আসলে লাইসোজোম কোথা থেকে এসেছে, কোন ওয়ার্ড থেকে এসেছে এবং এটার মিনিংটা কি সেটা আমরা একটু জানবো। দেখো লাইসোস গ্রিক ওয়ার্ড, কোথা থেকে এসেছে? গ্রিক ওয়ার্ডটা কি? লাইসো মানে কি? হজমকারী। তার মানে এরা কি করবে? ডাইজেস্ট করে ফেলবে, হজম করে ফেলবে, নষ্ট করে ফেলবে। লাইসোস হজমকারী। এন্ড সোমা মানে কি? সোমা মানে হচ্ছে বস্তু, সোমা মানে বস্তু, ঠিক আছে। তাহলে লাইসোজোম মানে কি হলো? হজমকারী বস্তু। একসাথে আমরা কি বলতে পারি? হজমকারী বস্তু, যেটা আমাদের সাইটোপ্লাজমের মধ্যে একটা অঙ্গাণু হিসেবে আছে। ওকে, আচ্ছা দেখো সাইটোপ্লাজমে অবস্থিত, আমরা আসলে এটা কিভাবে সংজ্ঞায়িত করব? অবশ্যই আগে ওই কথাটা বলবো। এটা যেহেতু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, তার মানে এটা কোথায় থাকে? সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত যে অঙ্গাণু, সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত যে অঙ্গাণু কি করে? হাইড্রোলাইটিক এনজাইম, এটা এক ধরনের এনজাইম, কি করে? হাইড্রোলাইসিস ঘটায়, বিদারণ ঘটায়, নষ্ট করে দেয়, ডাইজেশন ঘটায়। হাইড্রোলাইটিক এনজাইম এর আধার হিসেবে কাজ করে। এটা আধার, মনে করো ব্যাগ, একটা থলি, এই থলিটার মধ্যে, এই থলির মধ্যে সমস্ত যে হাইড্রোলাইটিক এনজাইম এর মধ্যে উপস্থিত রয়েছে, ঠিক আছে, সমস্ত এনজাইম
এটার মধ্যে উপস্থিত রয়েছে। তাহলে এই এনজাইমগুলোর বিভিন্ন কাজ আছে, এই অঙ্গাণুটার অনেক বড় কাজ আছে, ঠিক আছে, আমাদের প্রতিরক্ষার জন্য এই বড় একটা আধার হিসেবে, ব্যাগ হিসেবে কাজ করে। ব্যাগের মধ্যে আমরা অনেক কিছু রাখি না, মনে করে এটা একটা থলি যার মধ্যে কি রয়েছে, হাইড্রোলাইটিক এনজাইমস রয়েছে, আধার হিসেবে কাজ করে, তাকেই বলা হচ্ছে লাইসোজোম, ঠিক আছে। আচ্ছা, তাহলে সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার, তাহলে আমরা এই কথাটা মনে রাখবো, আধার হিসেবে কাজ করে, তাকেই আমরা বলবো লাইসোজোম। আচ্ছা, নামকরণ আসলে এটা নামকরণ কে করেছেন? আবিষ্কারক না জেনে আমরা শুধু নামকরণটা একটু জানবো, যে ক্রিস্টিয়ান দ্য দুবে। কে নাম করেছেন? ক্রিস্টিয়ান দ্য দুবে। তো আমাদের এটা লাগবে, ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। নামকরণটা আমরা একটু মুখস্থ করে নেব, যে কে এই লাইসোজোমের নামকরণটা করেছেন। আচ্ছা, এরপরে আসো যে বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য রয়েছে লাইসোজোম, এই অঙ্গাণুটার আসলে বৈশিষ্ট্যটা কি? খেয়াল করো, হাইড্রোলাইটিক এনজাইমের আধার, আগেই বলেছি এটা হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে, এক স্তরে ঝিল্লি দ্বারা আবদ্ধ। খেয়াল করো, ঝিল্লি দ্বারা আবদ্ধ এক স্তরই, এটাও একটু মনে রাখা লাগবে। কিন্তু ঝিল্লি দ্বারা আবদ্ধ সেটা তো আমরা বুঝতেই পারছি, কারণ এখানে কি রয়েছে, হাইড্রোলাইটিক এনজাইমস রয়েছে। এনজাইমস, মনে করো এখানে যদি কোনো ঝিল্লি না থাকতো, যদি কোনো পর্দা দিয়ে আবৃত না থাকতো, তাহলে কি হতো, এনজাইমগুলো খোলা থাকতো, বাইরে বের হয়ে আসতো। কোষের যে অঙ্গাণু আছে, মনে করো ইম্পর্টেন্ট একটা অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়াটাকে কি করে ফেলতো, হাইড্রোলাইসিস করে ফেলতো, নষ্ট করে ফেলতো। আবার প্লাস্টিড আছে, প্লাস্টিডটাকে সে কি করতো, নষ্ট করে ফেলতো, তাই না, নষ্ট করে ফেলতো। এগুলো এই গুরুত্বপূর্ণ যে অঙ্গাণু আছে সেগুলোকে নষ্ট করে ফেলতো। তাহলে অবশ্যই এটা একটা পর্দা দিয়ে আবৃত রাখতে হবে, পর্দা দিয়ে ঢাকা রাখতে হবে, নাহলে তো এটা নষ্ট করে ফেলবে। তো ঠিক এই কারণেই আমরা বলবো যে এটা একটা হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে, এবং এটা এক স্তরই ঝিল্লি দিয়ে আবৃত, ঠিক আছে। আচ্ছা, এটা ঝিল্লি দিয়ে আবদ্ধ। এরপরে আসো বিস্তৃতি। আসলে কোথায় এই অঙ্গাণুটা আমরা দেখতে পাবো, কোন কোষে দেখতে পাবো, কোন প্রাণীতে দেখতে পাবো? দেখো, প্রায় সব প্রাণী কোষে আমরা এই অঙ্গাণুটা দেখতে পারবো। তাহলে এটা প্রাণী কোষের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তাই না? তাহলে শ্বেত রক্তকণিকা, বিশেষ করে কোন কোষে দেখতে পাবো, শ্বেত রক্তকণিকা। যেহেতু তোমরা জানো আমাদের ইমিউনিটির সাথে জড়িত যে রক্তকণিকা, সেটাই হচ্ছে শ্বেত রক্তকণিকা, তাই না? আমরা এটাকে বলছি লিউকোসাইট, তাহলে বা ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসেলস, ঠিক আছে। তো এই শ্বেত রক্তকণিকা এখানে থাকে সবচেয়ে বেশি পরিমাণে, যেহেতু এটা ইমিউনিটির সাথে জড়িত এবং জীবাণু ভক্ষণ করে বা আমাদের ইমিউনিটিতে মূল সহায়তাই করে হচ্ছে শ্বেত রক্তকণিকা, তার মানে এখানে সবচেয়ে বেশি পরিমাণে এই অঙ্গাণুটা উপস্থিত থাকবে, লাইসোজোম উপস্থিত থাকবে। এরপরে কোথায় থাকে দেখো, বৃক্ক এবং অন্ত্রের আবরণী। খেয়াল করো, বৃক্ক আমরা হাবিজাবি অনেক কিছু খাই, আমরা অনেক বাজে জিনিস খাই, ঠিক আছে, অনেক ভেজাল জাতীয় খাবার খাই। তো এই খাবারগুলো আসলে ট্রিট করতে হয় কোন অঙ্গগুলোকে, এগুলোকে, এই রাসায়নিক উপাদান, এই ক্ষতিকর উপাদানগুলোকে ট্রিট করতে হয় আমাদের বৃক্ক, আমাদের অন্ত্রের প্রাচীর, আমরা যে খাবো আমাদের অন্ত্রের প্রাচীর দিয়ে যাবে। তো এই জায়গায় যে কোষগুলো থাকে সেই কোষগুলো নিয়ে এই লাইসোজোম অঙ্গাণুটা বেশি পরিমাণে উপস্থিত থাকে, ঠিক আছে। এটা আমার মনে রাখার জন্য ইজি হবে, যে অঙ্গগুলো বেশি পরিমাণ টক্সিক পদার্থের সংস্পর্শে আসে সেখানে কি থাকে, বেশি পরিমাণে এই লাইসোজোম অঙ্গাণু থাকবে, ঠিক আছে। তাহলে শ্বেত রক্তকণিকা, বৃক্ক এবং অন্ত্রের আবরণী। এরপরে দেখো যে উদ্ভিদ কোষে এটার উপস্থিতি পাওয়া গিয়েছে, বা লাইসোজোমের মতো কিছু অঙ্গাণুর উপস্থিতি পাওয়া গিয়েছে উদ্ভিদ কোষে। তো সেগুলোকে কি বলা হচ্ছে, এদেরকে লাইসোজোম আমরা ডাকবো না, এদেরকে বলবো স্ফেরোজোম, অলিওজোম। কারণ অলিওজোম কেন বলা হচ্ছে জানো? অলিওজোম মানে বুঝতে পারছো, অয়েল বা তেল জাতীয় পদার্থ, বলা হচ্ছে এটা তেল জাতীয় পদার্থ ধারণ করে রাখে, এজন্য এটাকে বলা হচ্ছে অলিওজোম, ধারণ করে, ঠিক আছে, এজন্য এটাকে বলছে অলিওজোম। আর স্ফেরোজোম এটা হচ্ছে স্ফিয়ার বা গোল একটা অঙ্গাণু, এই জন্য এটাকে স্ফেরোজোম বলা হচ্ছে। তাহলে উদ্ভিদ কোষে আমরা এটাকে লাইসোজোম বলবো না, এটাকে বলবো স্ফেরোজোম, অলিওজোম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো যে ভৌত গঠন। এর ভৌত গঠনটা আসলে কেমন, দেখতে কেমন? দেখো, বৃত্তাকার, অনেকটা গোলাকার, ঠিক আছে, বৃত্তাকার। এরপরে দেখো স্ট্যাবিলাইজার অ্যান্ড ল্যাবিলাইজার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা টার্ম। তো স্ট্যাবিলাইজার একটু খেয়াল করো, স্ট্যাবিলাইজার কি করবে? স্ট্যাবিলাইজার এই লাইসোজোমের যে প্রাচীর আছে, প্রাচীরটাকে
স্ট্যাবল করবে, প্রাচীরটাকে দৃঢ় করবে, প্রাচীরটাকে ভাঙতে দেবে না, এটা হচ্ছে স্ট্যাবিলাইজার। আর ল্যাবিলাইজার কোনটা? স্ট্যাবিলাইজারের উল্টা কাজই হচ্ছে ল্যাবিলাইজার। তার মানে স্ট্যাবিলাইজার যদি এরকম একটা দৃঢ়তা প্রদান করে, যদি দৃঢ়তা প্রদান করে লাইসোজোমকে যদি দৃঢ়তা প্রদান করে, তাহলে ল্যাবিলাইজার কি করবে জানো? ল্যাবিলাইজার এটাকে ভেঙে যেতে সাহায্য করবে, এটাকে ছিদ্র হতে সাহায্য করবে, তার মানে কি, এখান থেকে যে কোনো উপাদান বাইরে বের হয়ে আসবে, বাইরে বের হয়ে এসে কি করবে, বিভিন্ন যে অংশগুলো আছে, মনে করো এই অংশটা, এটা হচ্ছে যদি একটা অণুজীব হয় মাইক্রোব, তাই মাইক্রোবটাকে কি করবে, সে নষ্ট করে ফেলবে বা হচ্ছে ডাইজেস্ট করে ফেলবে, নষ্ট করে ফেলবে, ঠিক আছে, আস্তে আস্তে এটাকে নষ্ট করে ফেলবে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে স্ট্যাবিলাইজার আর ল্যাবিলাইজার। তো স্ট্যাবিলাইজার কোন ধরনের উপাদান? দেখো, কোলেস্টেরল এবং কর্টিসন। আমরা পড়েছিলাম কি, যে ঝিল্লি, আমাদের যে মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, ঝিল্লি আমরা পড়ছিলাম, সেখানে একটা উপাদান কি ছিল? কোলেস্টেরল ছিল। তো এখানে যেহেতু এক স্তর বিশিষ্ট একটা মেমব্রেন আছে, তাই না, মেমব্রেন আছে, সেটা হচ্ছে এক স্তর বিশিষ্ট, সে মেমব্রেনেও লিপোপ্রোটিন আছে, সে মেমব্রেনেও কোলেস্টেরল আছে। তো এই কোলেস্টেরলটা এখানে স্ট্যাবিলাইজার হিসেবে কাজ করে, বা ঝিল্লিটাকে দৃঢ়তা প্রদান করে, ভাঙতে দেয় না বা নষ্ট হতে দেয় না, এবং এনজাইমগুলোকে প্যাক করে রাখে। আচ্ছা, আর কর্টিসন একটু মনে রাখবা। আচ্ছা, ল্যাবিলাইজারে বিদীর্ণ হতে সাহায্য করে। এটা কি করবে? এটাকে বিদীর্ণ হতে, এনজাইমগুলোকে বাইরে আসতে সাহায্য করবে। তো বিদীর্ণ হতে সাহায্য করে কি কি? এখানে আছে ল্যাবিলাইজার, প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন, দুইটা হরমোন, এরা ল্যাবিলাইজার হিসেবে কাজ করে। আচ্ছা, এরপরে দেখো রাসায়নিক গঠন। দেখো, আবরণী লিপোপ্রোটিন নির্মিত, ওই যে বললাম লিপোপ্রোটিন, আমরা আগেই জেনেছি যে আবরণী লিপোপ্রোটিন নির্মিত, এটা সবসময় মনে রাখবা, এটা কোষঝিল্লির ক্ষেত্রেও, বিভিন্ন কোষীয় অঙ্গাণু আছে তাদের আবরণের ক্ষেত্রেও, এটা লিপোপ্রোটিন নির্মিত। এবং এনজাইমস আমাদের জন্য ইম্পর্টেন্ট, এনজাইমস। দেখো কত ধরনের এনজাইমস আছে? 40 to 50 টাইপস অফ এনজাইমস। স্টার দাও। কয় ধরনের এনজাইম থাকে? প্রায় 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে। এই যে এই থলি, এই ব্যাগের মধ্যে 40 থেকে 50 টাইপস, এত ধরনের এনজাইমস থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে কাজ, আমরা একটু কাজের মধ্যে আসি, যে এই লাইসোজোম, এটার কাজ কি, আসলে কি কাজ করে? তো বুঝতেই পারছো, ফ্যাগোসাইটোসিস আমি বলেছি অনেকবার, যে ফ্যাগোসাইট মানে ভক্ষণ করা, জীবাণুকে গিলে খাওয়া। তো এইটা একটা যদি ব্যাকটেরিয়া হয়, তো ব্যাকটেরিয়াটাকে কি করবে? সে ডাইজেস্ট করে ফেলবে। এই যে এনজাইম আছে, লাইসোজোমের যে এনজাইম আছে, এই এনজাইমসগুলো কি করবে? এটাকে ভক্ষণ করে ফেলবে, ঠিক আছে, নষ্ট করে ফেলবে, এটাকে বিদীর্ণ করে ফেলবে। তো এই হচ্ছে ফ্যাগোসাইটোসিস, জীবাণু ভক্ষণ প্রক্রিয়া। এরপরে দেখো, বিগলনকারী এনজাইম আবদ্ধ করে রাখে। অবশ্যই এখানে বিভিন্ন ধরনের 40 to 5 যে এনজাইমস আছে, এনজাইমসগুলো কি বিগলনকারী এনজাইম, এগুলাকে সে আবদ্ধ করে রাখে ঝিল্লি দিয়ে। তারপরে দেখো যে অন্তঃকোষীয় পরিপাক। আচ্ছা, দেখো অন্তঃকোষীয় পরিপাক, এটাকে আমরা কি বলছি? একটা কোষের মধ্যে যদি এই জীবাণুটা ঢুকে পড়ে, তাহলে কি করবে? অঙ্গাণুটা এনজাইম মিশ্রিত করে জীবাণুটাকে ঘিরে ফেলে, জীবাণুটাকে কি করবে? নষ্ট করে দেবে। তাহলে এটাকে আমরা কি বলছি? অন্তঃকোষীয় পরিপাক বা ডাইজেশনের কাজে এটা হেল্প করে। তারপরে দেখো যে অটোফ্যাগি বা অটোলাইসিস, এখানে দুইটা ওয়ার্ড আছে। তো দেখো, খেয়াল করো একটু, আমরা একটু বোঝার চেষ্টা করি যে অটোফ্যাগি এবং অটোলাইসিস কি। অটোফ্যাগি যখন এই অটোফ্যাগি হচ্ছে যখন এই অঙ্গাণুটা এনজাইম ক্ষরণ করে কোনো একটা অঙ্গাণুকে নষ্ট করে দেবে, তখন সেটাকে আমরা বলছি কি? অটোফ্যাগি। কোনো একটা
অঙ্গাণুকে তার নিজের কোষের মধ্যে, তার সে যে কোষের মধ্যে আছে ওই কোষের একটা অঙ্গাণুকে কি করবে, নষ্ট করে দিবে, বা কোনো কয়েকটা অঙ্গাণুকে নষ্ট করে দিবে, এটাকে আমরা বলছি অটোফ্যাগি। অটোফ্যাগি। আর যখন পুরো কোষটাকে, পুরো কোষটি নষ্ট করলে, ভক্ষণ করলে, তখন আমরা সেটাকে কি বলছি, অটোলাইসিস। অটোলাইসিস, ঠিক আছে। তার মানে যদি অটোলাইসিস, তার মানে যদি শুধু কয়েকটা অঙ্গাণুকে নষ্ট করে ফেলে সেটাকে আমরা বলছি অটোফ্যাগি, কিন্তু অটোলাইসিস আমরা কোনটাকে বলবো, যদি এটা পুরো সেলটাকেই নষ্ট করে ফেলে তখন সেটা হয়ে যাবে অটোলাইসিস। এরপরে দেখো আত্মঘাতী থলিকা বা স্পোয়ার, এজন্য ঠিক এই অটোলাইসিসের কারণে এটাকে কি বলা হচ্ছে, আত্মঘাতী থলিকা, মানে নিজেই নিজেকে নষ্ট করে ফেলে। এজন্য এটা ইম্পর্টেন্ট যে আত্মঘাতী থলিকা বা স্কোয়াড কাকে বলা হয়, আত্মঘাতী থলিকা বা স্কোয়াড কাকে বলা হয়, লাইসোজোম, ঠিক আছে। এরপরে দেখো যে কোষ বিভাজনকালে কোষীয় ও নিউক্লিয় আবরণী ভাঙতে সাহায্য করে। কোষীয় এবং নিউক্লিয় আবরণী আছে, কোষ বিভাজনকালে এগুলো কি হতে হয়, বিলুপ্ত হতে হয়, তোমরা জানো, ঠিক আছে। তো এই কোষীয় এবং নিউক্লিয় আবরণীগুলো ভেঙে যেতে সাহায্য করে কোন অঙ্গাণুটা, এটা হচ্ছে লাইসোজোম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো শুক্রাণুতে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, শুক্রাণুতে হ্যালিউরোনিডেজ এনজাইম আছে। কোন এনজাইম, হ্যালিউরোনিডেজ এনজাইমস আছে, এবং এই এনজাইমটা ডিম্বাণুর যে প্রাচীর, এই প্রাচীর ভেদ করে শুক্রাণুকে প্রবেশ করতে সাহায্য করে, ডিম্বাণুর আবরণী বিগলন করে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে শুক্রাণুতে কোন এনজাইমটা রয়েছে, তাহলে সেই এনজাইমটা আসলে লাইসোজোমের। ওকে, এটা হচ্ছে লাইসোজোমের একটা ইম্পর্ট্যান্ট কাজ। এবং দেখো যে ক্যান্সার সৃষ্টি করতেও, এরা কিন্তু ক্যান্সারও সৃষ্টি করে থাকে, ক্যান্সার সৃষ্টি করতেও এদের অবদান আছে। এরপরে আমরা আসি যে লাইসোজোম এবং হচ্ছে রাইবোজোম, এই দুইটার মধ্যে একটু পার্থক্য দেখো। যে আসতে পারে পরীক্ষাতে 2 নম্বরের জন্য বা ছোট প্রশ্নের জন্য, একটু আমরা মূল বিষয়গুলো পার্থক্য করে আলাদা করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আবরণ। রাইবোজোমে কি আছে, আবরণ আছে, নেই, আমরা আগেই পড়েছি রাইবোজোমে আবরণ নেই, কিন্তু লাইসোজোমে আবরণ আছে, একস্তরী আবরণ আছে, ঠিক আছে, একস্তরী আবরণ। এরপরে দেখো অবস্থান, আসলে রাইবোজোমটা কোথায় অবস্থিত, রাইবোজোম হচ্ছে, আমরা জানি যে সমস্ত কোষে রাইবোজোম উপস্থিত থাকে, ঠিক আছে, রাইবোজোম উপস্থিত থাকে। সেটা হতে পারে আদি কোষ, হতে পারে প্রকৃত কোষ বা প্রকৃত কোষ, আদি কোষ বা প্রকৃত কোষে থাকতে পারে। আর দেখো যে লাইসোজোম কোথায় থাকে, আমরা সাধারণত দেখলাম প্রাণী কোষে সাধারণত প্রাণী কোষে থাকে, এছাড়াও উদ্ভিদ কোষে কম পরিমাণে থাকে, ঠিক আছে। এবং সাধারণত প্রকৃত কোষ যেগুলো, প্রকৃত কোষে আমরা লাইসোজোম দেখতে পাবো। আচ্ছা, এরপর আসি গঠন। এর গঠনটা কেমন, প্রায় আমরা দেখেছিলাম প্রায় গোলাকার উপবৃত্তাকার, তাই না, বা বৃত্তাকার। আর এটা কেমন ছিল, গোলাকার। ওকে, আচ্ছা, এরপরে দেখি যে পরের পয়েন্ট খণ্ডায়ন। এর দেখো খণ্ডায়ন আছে, খণ্ডায়ন আছে, এবং আমরা দেখেছিলাম যে প্রকৃত কোষের ক্ষেত্রে 2টা 40s 60s, আর আদি কোষের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 30s এবং 50s, এটা আদি কোষের জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি যে লাইসোজোমের কি খণ্ডায়ন আছে, নাই, অবশ্যই খণ্ডায়ন থাকবে না, কারণ খণ্ডায়ন থাকলে এনজাইমগুলো তো বের হয়ে যাবে, তো এনজাইম তো আর বের হতে পারবে না। কাজ হচ্ছে এটা দেখো যে প্রোটিন তৈরি করা, এবং এটার কাজ কি জীবাণু ধ্বংস করা, ঠিক আছে, জীবাণু ধ্বংস করা। তো দেখো যে এগুলোই আমাদের
টপিক ছিল আজকে আমরা দুইটা অঙ্গাণু গুরুত্বপূর্ণ অঙ্গাণু দুইটা রাইবোসোম এবং লাইসোসোম এই দুইটা খুব ভালোভাবে শেষ করেছি আশা করি তোমাদের বুঝতেও অনেক সুবিধা হয়েছে। আমরা যেহেতু খুব সংক্ষিপ্ত আকার এবং কিওয়ার্ড দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, তো তোমরা সাথে থাকবে, এইভাবে আমরা এটা কন্টিনিউ করে যাব ইনশাআল্লাহ। আর আশা করি তোমরা সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।